বিয়েবাড়িতে নিমন্ত্রণ হিসেবে আমিও তখন উপস্থিত। আমার দিদির ছোট ননদের মেয়ের বিয়ে। আমি বর্ধমান থেকে গিয়েছি। খাওয়া দাওয়া পরেই করব ভেবেছি, কারণ বাড়ি ফেরার তাড়া নেই। সত্যি কথা বলতে, খাওয়া দাওয়া করে শীতের রাতে বেলঘরিয়া থেকে বর্ধমানে ফেরাটা একটি সমস্যাই বটে। দূরত্বটা তো কম নয়। আমি তখন চেয়ারে বসে কফি খাচ্ছি, বরযাত্রীরাও এসে পৌঁছেছে। এত ব্যস্ততার মধ্যেও আমার দিদি আমার কাছে এসে কানে কানে বলে গেল, ভাই, খিদে পেলে খেয়ে নিস। আমার পাশে বসে আছে আরো দুই তিনজন মেয়ে। ওরা নিজেদের মধ্যে বার্তা বলে চলেছে। হঠাৎ একটি কথা কানে এলো। ওদের মধ্যে থেকে একটি মেয়ে বলে উঠল, যত সব রং, আধিক্যতা দেখলে গা জ্বলে। পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠল, দেখ দেখ, ছেলেটার কোনো পার্সোনালিটি নেই। বউ একদিকে হুকুম করে যাচ্ছে, সমান তালে বউয়ের হুকুম মানা পালন করছে। কেন একটি উঠে গিয়ে ফুচকাটা খেতে পারছে না? সুন্দরী বউ বলে কথা, আর তার অর্ডার শুনতে তো হবেই। কথাগুলো বলি একসঙ্গে হো হো করে হেসে উঠল সকলে। কথাটা শুনেই আমিও সামনের দিকে তাকিয়ে দেখি, একটি ছেলে ফুচকায় স্টল হয়ে একটা একটা করে ফুচকা নিয়ে এসে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে, আর মেয়েটি চেয়ারে বসে সেটা খেয়ে চলেছে। দেখেই মনে হলো নতুন বিয়ে হয়েছে ওদের। আমিও দেখে একটু অবাক হলাম। ফুচকার স্টল তো বলতে গেলে মুখের সামনেই। এইভাবে একটা একটা করে ফুচকা নিয়ে এসে দেওয়া থেকে নিজে একটু উঠে গিয়ে দাঁড়িয়ে খেয়ে নিলেই তো পারে। তবে এটার মধ্যে একটা ভালোবাসা আছে বটে। বইয়ের আবদার রাখতে হয়তো ছেলেটি এইভাবে নিয়ে এসে দিচ্ছে। ব্যাপারটা দেখে আমার খারাপ লাগেনি, আর আধিক্যতা বলেও মনে হলো না। যারা যেভাবে ভালো থাকতে চায় থাক না, সেটা দেখে বাজে মন্তব্য করাটা ঠিক নয়। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমটা যতদিন থাকবে ততদিন সম্পর্কটা মধুর থাকে। সম্পর্ক একঘেয়ে হওয়ার থেকে এই ছোট ছোট আবদারগুলো পূরণ করলে ভালোবাসা বরং বাড়ে। কিছুক্ষণ পর আমার পাশে বসে থাকা মেয়েগুলো উঠে গেল। আমি একাই বসে আছি। এদিকে আমার দিদি, জামাইবাবু, ওরা সব যে যার কাজেই ব্যস্ত। বিয়েবাড়িতে যেভাবে আমার পরিচিত কেউ নেই। দিদির বাড়ি হলেও কথা ছিল, এটা দিদির ননদের বাড়ি। যে ছেলেটি তার ওয়াইফকে ফুচকা নিয়ে এসে খাওয়াচ্ছিল, তারাও আমার পরিচিত নয়। ওদের দেখে বরপক্ষের লোক বলেই মনে হচ্ছিল। এদিকে ওদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে। তখন মিনিট 15 পর দেখি ওই ছেলেটি হন্তদন্ত হয়ে মেয়েটির কাছে এসে বলল, বিদিশা, এই বিদিশা, এই বাসি খুশি খেয়ে নাও, এই বাসি তুমি খেয়ে নাও। মাকেও বললাম খেয়ে নিতে। মা বলল, বৌমাকে ডেকে দে তাহলে। বিদিশা জিজ্ঞেস করলো, তুমি এখন খাবে খাবে না? আগে তোমরা খেয়ে নাও, আমি পরে ব্যাসে বসবো। বিয়ে না মিটলে তো যেতেও পারবে না কেউই। বেশ, ঠিক আছে, তাহলে খেয়েই নি, হাতটা ধরো একটু। বলে মেয়েটি হাতটা বাড়িয়ে দিতেই ছেলেটি বলল, সাবধানে, আমাকে ভালো করে ধরো। তারপর মেয়েটি চেয়ার থেকে উঠে ছেলেটির কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলল। ছেলেটিও অত্যন্ত যত্ন সহকারে মেয়েটিকে নিয়ে গেল। মেয়েটি হাঁটা চলা স্বাভাবিক বলে মনে হলো না, ভালো রকম অসুবিধা আছে। পায়ের দিকে তাকাতেই দেখলাম মেয়েটির ডান পাটা নকল। অবাক হলাম, বুঝতে পারলাম তখন ছেলেটি কেন ফুচকা নিয়ে এসে খাওয়াচ্ছিল।
শারীরিক প্রতিবন্ধী একটা মেয়েকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করাটা অনেক বড় মনের পরিচয়। কথাগুলো আমি তখন ভাবছি। কিছুক্ষণ পর দেখি ছেলেটি ওয়াইফকে পৌঁছে দিয়ে এসে আমার ঠিক পাশে এসেই বসলো। ছেলেটি নিজে থেকেই আলাপ জমালো। এদিকে আমিও কথা বলার জন্য আগ্রহী হয়েছিলাম। খানিকটা পরিচয় হয়ে যাওয়া যাতে জানতে পারলাম ছেলেটি পিস্তুতে দাদার বিয়ে। কথা বলতেই বলতেই জিজ্ঞেস করলাম, আপনি খেতে বসছেন না? আপনি খেতে বসলেন না? দেখলাম তো বৌদিকে নিয়ে গেলেন। ছেলেটি হেসে বলল, আপনি লক্ষ্য করেছেন তাহলে? লক্ষ্য তো তখন থেকেই করছি, যখন দেখলাম বৌদিকে ফুচকা নিয়ে এসে খাইয়ে দিচ্ছিলেন। দেখে বেশ ভালো লাগলো আপনাদের এই সুন্দর ভালোবাসা দেখে। রিসেন্ট বিয়ে হয়েছে মনে হয় আপনাদের? নিশ্চয় প্রেম করে বিয়ে। ঠিকই ধরেছেন, রিসেন্ট বিয়ে হয়েছে, তবে ঠিক প্রেম করে আমাদের বিয়েটা হয়নি। বিদিশা আমাকে বিয়ে করতে প্রথমে রাজি ছিল না, পরে অবশ্য মত চেঞ্জ করেছে। এমন কথা শোনার পর আমার মধ্যে আরো কৌতূহল জন্মালো। বিয়েটা যখন প্রেম করি নয়, তাহলে তো দেখাশোনা করেই আমাকে আর জিজ্ঞেস করতে হয়নি। তারপর ছেলেটি নিজে থেকেই বলতে শুরু করলো সে কথা, বছর তিনেক আগের ঘটনা। আমরা দুই ভাই, আমি তখন রিসেন্ট জব পেয়েছি সরকারিতে। আমার দাদার বিয়ে হলো। দাদা তখন বেসরকারি কোম্পানিতে চাকরি করে। দাদার বিয়েটা দেখাশোনা করেই বিয়ের 5 মাস পর দাদা বৌদি নিয়ে ঘুরতে গেল নৈনিতালে। বৌদির ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার। দাদা বলল পাহাড়ে যাবে। এদিকে সমুদ্রে যাবার ইচ্ছা দাদার নেই। দাদা ছোট থেকেই পাহাড় ভালোবাসে। আবার বৌদি জেদ ধরে বসে আছে পাহাড়ে যাবে না। বাড়িতে আমার মা তখন বৌদিকে বুঝিয়ে বলল, নৈনিতাল ঘুরে এসো, তোমার খারাপ লাগবে না। নতুন বিয়ে হয়েছে, কত নতুন নতুন জায়গায় ঘুরবে তোমরা। অমিত যখন বলেছে নৈনিতাল যাবে, তখন গিয়ে দেখো না, পরের বছর রনিতে বিয়ে দিয়ে দেবে। তারপর তোমরা দুই বউ মিলে প্ল্যান করবে। রনিত মানে আমি। দাদার বিয়ের পর থেকে মা বাবা দেখাশোনা শুরু করে দিয়েছিল আমার বিয়ের জন্য। মা মা তো আমাদের প্রায়ই বলতো, তোরা দুই ভাই কোনো কাজে নয়, একটা প্রেম করতেও পারলি না। যাই হোক, দাদা বৌদি চলে গেল নৈনিতাল। 8 দিনের ট্যুর। ফেরার ঠিক আগের দিনের ঘটনা। আমি তখন অফিসে। বাবা ফোন করে বলল, তাড়াতাড়ি বাড়ি আয়, বড় বিপদ। ভাবিনি এমন খবর শুনবো। নৈনিতাল থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রচুর কুয়াশা ছিল তখন। গাড়ি পাহাড় থেকে খাদে পড়ে যায়। বৌদি প্রাণে বাঁচলেও দাদা বাঁচতে পারেনি। বৌদি গুরুতর আহত অবস্থায় 3 মাস হসপিটালে ভর্তি ছিল। তারপর আমরা বাড়ি নিয়ে আসি। আর আজ যাকে আমরা ওয়াইফ হিসাবে দেখলে, বিদিশা আসলে আমার বৌদি। আমরা কখনো ভাবিনি এমন ভয়াবহ পরিণত হবে। দাদা চলে যাওয়াটা অনেক বড় ধাক্কা আমাদের কাছে, বিশেষ করে বৌদির কাছে। সুস্থ সুন্দর একটা জীবন থেকে একটা মেয়ের জীবনে এমন পরিণতি সত্যিটা কষ্টদায়ক। ভয়াবহ দুর্ঘটনা। বৌদির ডান পাটা হাঁটু থেকে বাদ দিয়ে হয়। সেই সঙ্গে ডাক্তার জানিয়ে দেয় বৌদি কখনো মা হতে পারবে না, কারণ জরায়ুত গুরুতর আহত। বৌদিকে যখন হসপিটাল থেকে বাড়ি আনা হয়, বৌদি তখন স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক দূরে।
শারীরিক ও মানসিকভাবে বৌদি সম্পূর্ণ বিপর্যস্ত। এই সময় একটা মেয়ের পাশে থাকা যে কতটা জরুরি ছিল সেটা বৌদিকে না দেখলে বিশ্বাস করা যাবে না। বৌদিকে সুস্থ জীবন ফেরাতেই হবে, এই জেদ নিয়ে চলতে শুরু করলাম আমার মা, বাবা আর আমি। 1.5 বছর পর বৌদি যখন অনেকটাই স্বাভাবিক হলো, বৌদির বাবা মা বৌদিকে নিজেদের কাছে নিয়ে যেতে চেয়েছিল। বৌদি নিজে থেকে যায়নি, সব থেকে বড় কথা আমার মা বাবাও পাঠাতে চায়নি। আমার মা বৌদির বাবাকে ডেকে বললেন, দাদা, আমার বড় ছেলেকে কখনই আমি ফিরে পাবো না, কিন্তু মেয়েকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবেন না? আমি আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই। কেন কেন জানি না, আমিও বৌদিকে স্বাভাবিক জীবন ফেরাতে গিয়ে বৌদিকে ভালোবেসে ফেললাম। বৌদি কিন্তু এমন প্রস্তাবে রাজি হতে চায়নি। আমাকে ডেকে একদিন বলল, তোমার সুস্থ সুন্দর জীবনে আমি বোঝা হতে চাই না। শারীরিক প্রতিবন্ধী একটা মেয়ের থেকে পাওয়ার কিছু নেই। আমি যে কখনো মা হতে পারবো না। আমি তোমার সবটুকু জেনেই তো তোমার পাশে থাকতে চাই। তোমার ভালো থাকতেই এখন আমার ভালো থাকা। বৌদি আরো 6 মাস টাইম নেয়। অবশেষে আমাদের দুই বাড়ির সম্মিলিত সিদ্ধান্তে 1 বছর আগে আমাদের বিয়ে হয়। বিদিশা স্বাভাবিক জীবনে আবার ফিরতে পেরেছে, এর থেকে বড় কথা আর কি বা হতে পারে। বিদিশা এখন তাই মাকে বলে, তোমাদের মতো মা বাবা যেন প্রত্যেক মেয়ে পায়। এত কিছুর পরেও জীবনে যে নতুন করে বাঁচা যায়, তোমরা সাথে না থাকলে আমি হয়তো বাঁচতেই পারতাম না। তবে বিদিশা সত্যি খুব ভালো মনের মেয়ে, আমি ওকে খুব ভালোবাসি। জীবনে চলার জন্য একটা পা না থাকাটা বড় কোনো ব্যাপার নয়, দরকার একটা সাথীর। বিদিশাকে নিয়ে চলতে আমার অসুবিধা হয় না। এখন এমন হয়েছে, বিদেশের সাথে না থাকলেও আমি চলতে পারি না। ও যে আমার জীবন সাথী। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে এরকম সুন্দর সুন্দর গল্প অবশ্যই চ্যানেলে দ্রুত আপলোড করব। সমাপ্ত। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন।